তুই কে রে? কোথাকার কোন প্রধানমন্ত্রী? তুই বিশ্বাস না করলেই বা কার কি ছেড়া যাচ্ছে? আমি জাস্ট তোকে ওয়ার্ন করছি, নেক্সট টাইম এই নম্বরে কল এলে পরবর্তীতে কল দেওয়ার মতো হাত খুঁজে পাবি না। নিতু কল কেটে সাথে সাথে নম্বরখানা ব্লক করে ফেলে রাখলো। ফোন রেখে বসে হাঁপাচ্ছে সে। জুয়ের সাথে খুব উত্তেজিত হয়ে কথা বলে ফেলেছে সে। নিতু পুনরায় কি ভেবে উৎসের ফোনটা হাতে নিতেই ওয়াশরুম থেকে উৎস বেরিয়ে শুধালো, কেউ ফোন করেছে? তোমার প্রাক্তন স্ত্রী কল করেছিল। তার বোধহয় তোমার প্রতি ভালোবাসা উথলে উঠে মাঝে মধ্যে। নিজেকে সামলাতে না পেরে ফেলা থুথু জিহ্বায় তুলতে আসে। উৎসের প্রশ্নের উত্তরে নিতু এতটুকু বলে চুপ রইল না। সে বসা থেকে উঠে এসে উৎসের সামনে দাঁড়িয়ে ফের বলল, আমার খুন করার অভ্যেস নেই। তোমার প্রাক্তন যদি আবার ফিরে আসার চেষ্টা করে তবে আমি তাকে খুন করে ফেলবো। মেজর সাহেব এতটুকু বিষয় ঠিক সামলে নিতে পারবে, তাই না? তাকে খুন করে জেলে তো আমি যেতে চাই না। পথের কাঁটা সরিয়ে শান্তিতে সংসার করতে চাই আমি। উৎস হাতের তোয়ালেটা কাঁধে রাখলো। কল রিসিভ করেছিলে? নম্বর ব্লক করিনি আমি? ভুলে গিয়েছিলাম বোধহয়। এবার নিজের নম্বরটা চেঞ্জ করতেই হবে দেখছি। আচ্ছা মতো কথা শুনিয়ে দিয়েছি। এর পরেও যদি কল দেয় তাহলে ভাববো ওকে জন্মের সময় লজ্জার নারী ছোঁয়ানো হয় নাই। একবার পছন্দের মানুষকে প্রথম মাথা চাড়া দেয়া দারুণ অনুভূতিকে বিসর্জন দিয়েছিলাম। এবার বরকে কিছুতেই দিতে পারবো না। উৎস নিতুর নাকে টোকা দিয়ে বলল, বরকে দিয়ে দিলেই বর অন্য কারো হবে নাকি? পুরুষের ভালোবাসা এত সস্তা না। কিছু কিছু পুরুষ সস্তা হয় কিছু সময়। যারা নিজের স্ত্রীকে ভালোবাসতে জানে তাদের বাহিরে থেকে অন্য নারীর যতই হাতছানি দিক না কেন, তারা পুরুষের নজরে আসে না। নিতু কিছুক্ষণ চুপ রইল। উৎসের কাছে থেকে তোয়ালে নিয়ে একটা ছাড়া দিয়ে বলল, কল রিসিভ করেছি, ফোন ধরেছি বলে কিছু মনে করনি তো? যদিও কারোর ব্যক্তিগত জিনিসে হাত দিতে নেই। তোমার আর আমার মাঝে কোনো কিছু আড়াল করার মতো পর্দা নেই। এখন আর ব্যক্তিগত জিনিস বলতেও কিছু নেই। তোমার কাছ থেকে লুকানোর মতো কিছুই নেই আমার। নিতু চুপ রইল। উৎস বলল, সবাই বের হবে আবার। আমাকেও বলছিল বের হতে। কি করব? নিতু চৌকিতে জবাব দিল, বের হও, সমস্যা নেই, আমিও একটু বের হব। ঘুরতে নাকি কোনো কাজে? রিশার সঙ্গে একটু আশেপাশে ঘুরে দেখবো ভাবছিলাম। বরের তো সময় নেই, ননদকে দিয়েই কাজ চালিয়ে দিই। উৎস নিতুর দুই কাঁধে দুই হাত রেখে কাছে এসে বলল, কাল থেকে বেশ কয়েকদিন তোমার জন্য একদম ফ্রি। আমি যাব। অবশ্যই যাবে। লোকেশন অন করে রেখো। আর কোনো বিপদ বুঝলে অবশ্যই আমাকে কল করবে। নিতু মৃদু হেসে শুধালো, তারপর কি আমার হিরো এসে আমাকে বাঁচাবে? শুধু বাঁচানো? তোমার জন্য কারো প্রাণ নিতে হলেও আমি দ্বিতীয়বার ভাববো না। নিতু কিছু বলল না, শুধু মৃদু হেসে সামনে থেকে প্রস্থান করল। রিশা আর নিতু নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছে অনেকক্ষণ আগেই। খোলা মাঠ, আশেপাশের মানুষেরা ভিড়। বিকেলের দিকটায় আশেপাশের সবাই হয়তো কাছের ফাঁকে ফ্যামিলি বা প্রিয়জনদের নিয়ে এখানে ঘুরতে আসে। মাঠের সর্বস্তরের জায়গায় একটু করে বনের ছোপ। কিছু দূর ফাঁকে ফাঁকে টং দোকান, চেয়ারে টেবিলের ব্যবস্থা করা। সেখানে অনেকে বসে বসে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাচ্ছে, ছবি তুলছে, চলছে নানা রকম কথাবার্তা। নিতু রিশা এসে একটা টেবিল নিয়ে বসেছে। জুবাইরকে কল দিতেই সে জানালো 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। সময় 5 মিনিট হলেও সময় পুরোটা যাওয়ার আগেই পৌঁছে গেল। জুবাইরের দুই হাতে ভর্তি বিভিন্ন উপহার। সামনে এসে দাঁড়িয়ে গেল রিশাও। চোখ দুটো অস্বাভাবিকভাবেই ছলছল করে উঠল তার। বুকের ভেতরটা কেমন করে হু হু করে উঠল। এতগুলো বছর পর প্রিয় মানুষকে সামনে পেল সে। নিতু বসে থেকেই দুজনকে দেখতে থাকলো। দুজনে দুজনের দিকে এক পলকে চেয়ে আছে। নিতু গলা খাকারি দিতেই রিশা নিজেকে সামলে নিল। জুবাইর মৃদু হেসে রিশার দিকে উপহার বাড়িয়ে দিয়ে নিতুর দিকে চাইল। আসসালামু আলাইকুম ভাবি।
নিতু হাসি মুখে সালামের জবাব দিল। বসতে বললে জুবাইর একটা চেয়ার টেনে রিশার পাশাপাশি বসলো। আন্তরিকতার সাথে তিনজনের কথা চলল অনেকক্ষণ। নিতু প্রথম থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ চালিয়ে গেল। খাবার অর্ডার করা হলো। খেতে খেতে বিভিন্ন বিষয়ে কথাবার্তা আলাপ আলোচনা চলল তিনজনের। একসময় নিতু জুবাইরের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, পড়াশোনা, ক্যারিয়ার সবই তো হলো, এবার বিয়ে করছেন কবে দুজন? জুবাইর রিশার দিকে তাকিয়ে মুচকি হাসলো। লজ্জায় মুখ নামিয়ে নিল রিশা। জুবাইর স্বাভাবিকভাবেই প্রশ্নের জবাব দিল। বিয়ে আমি অনেক আগে থেকেই করতে চাইছি। আপনার ননদ আজ রাজি হলে বিয়ে আজই হবে। রিশা মৃদু হেসে নিতুর দিকে চাইল। নিতু বলল, আমি তাহলে বাসায় খালাকে আর ভাইদের জানাই আপনার বাসায় কথা বলা আছে। জুবাইর শান্ত গলায় বলল, আমি বাইরে থাকাকালীন আমার বাবা মারা যান। আমার আপনজন বলতে রিশা, আমার বোন, দুলাভাই আর আমার আম্মা। আম্মা আগে আপার কাছেই থাকতো, এখন আমি চলে আসায় নতুন ফ্ল্যাট নিয়েছি। আমার আম্মা অনেক আগে থেকে রিশাকে পছন্দ করে, বোন দুলাভাইও জানে। তাদের কোনো অমত নেই। এখন সব কিছু আপনাদের উপরই নির্ভর করে। আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তাহলে তো ভালোই হলো। আমি তাহলে খুব তাড়াতাড়ি বাসায় কথা বলি। এভাবে আর চলতে দেয়া যায় না। ভালোবাসার মানুষগুলো এভাবে দূরে থাকুক সেটা আমি চাই না। খুব দ্রুত দুজনের সঠিক বন্ধনে আবদ্ধ হন, দোয়া করি। আল্লাহর পর আমার একমাত্র ননদকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার। যদি কখনো শুনি তাকে বিন্দু মাত্র কষ্ট দিয়েছেন, তাহলে কিন্তু আজ যেমন আমি আপনাদের পাশে আছি, সেদিনেই আমি কিন্তু চরম বিরোধিতা করব আপনার। জুবাইর রিশার দিকে তাকালো। রিশাও জুবাইরের দিকেই তাকিয়ে আছে। জুবাইর ওভাবেই বলে উঠল, যার ভালো থাকার সাথে আমার ভালো থাকা মিশে আছে, তাকে খারাপ রাখার প্রশ্নই ওঠে না। আরো প্রায় আধা ঘন্টা রইল সেখানে জুবাইর। জবের ব্যাপারে একজনের সাথে ইমিডিয়েট দেখা করা প্রয়োজন বলে তাকে প্রস্থান করতে হলো। যদিও সম্মান রক্ষার খাতিরে আরো কিছুক্ষণ থেকে নিতু আর রিশাকে গাড়িতে তুলে দিয়ে তারপর যেতে চেয়েছিল, কিন্তু নিতু সেটা হতে দেয়নি। এক প্রকার জোর করে জুবাইরকে পাঠিয়ে দিয়েছে সে। জুবাইরকে রিশার জন্য বেশ পছন্দ হয়েছে তার। দেখতে সুদর্শন, ব্যবহার সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট। নিতু এবং রিশা বাসায় যাওয়ার জন্য গাড়িতে ওঠার আগে ঘটে গেল এক বড় অঘটন। দুজনে জুবাইরকে বিদায় দিয়ে আরো কিছুক্ষণ এটা ওটা নিয়ে কথা বলছিল। সন্ধে হতে বেশি দেরি নেই, তাই দুজনেই হেঁটে রাস্তার দিকে আসতে শুরু করে। তখনই কয়েকজন ছেলে মিলে রিশা এবং নিতুকে উত্ত্যক্ত করতে শুরু করে। প্রথম দিকে নিজেদের মধ্যে মজা করে এটা ওটা বলতে থাকে। শীষ বাঁচিয়ে 4-5 জন মিলে পিছু পিছু আসতেও শুরু করে। প্রথম দিকে ঝামেলা যেন না হয় সেজন্য দুজন সেদিকে পাত্তা না দিয়ে এগোতে থাকে। সামনে দুজনকে নির্বিকার ভঙ্গিতে হেঁটে যাওয়া দেখতে বোধহয় ভালো লাগলো না ছেলেগুলোর। নিতু আর ঋষভ রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করছিল। তখনই একজন এসে ঋষার ঠিক পেছনটায় খুব কাছাকাছি এসে দাঁড়ালো। এত কাছে কোনো পুরুষের অস্তিত্ব টের পেয়ে গা গুলিয়ে উঠল ঋষার। ছেলেটা ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, এই সুন্দরী, কখন থেকে পাত্তা চাইছি, একটু ফিরেও তাকাচ্ছ না যে? দেখতে সুন্দর নই বুঝি? বিষয়টা সহ্য হলো না নিতুর। ছেলেটাকে ঠাতিয়ে বসিয়ে দিল এক চড়। আচমকা গালে এমন থাপ্পড় পড়ায় অবাক হলো, সাথে রেগে কটমট করে তাকালো ছেলেটা। চেহারা হয়ে উঠল হিংস্র ক্ষুধার্ত সিংহের ন্যায়। গর্জন করে নিতুর দিকে পা বাড়াতেই পুনরায় আরো একটা থাপ্পড় বসিয়ে দিল নিতু। রেশা শুকনো ঠোক গিলে নিতুকে উদ্দেশ্য করে বলল, ভাবি চলো এখান থেকে। নিতু ছেলেটার দিকে আঙুল উঠিয়ে বলল, ছেলে হয়েছিস কিন্তু পুরুষ হয়ে উঠতে পারিসনি। আমার বরের কাছে আসিস, দুদিনের ক্লাসে পুরুষ বানিয়ে দেবে। মেয়েদের সাথে কেমন আচরণ করতে হয় সেটা শিখিয়ে দেবে। পেছনে দাঁড়ানো ছেলেগুলো এগিয়ে আসতে চাইলে সামনে দাঁড়ানো ছেলেটা হাতের ইশারায় থামিয়ে দিল সবাইকে। বলে উঠল, একে আমি দেখে নিচ্ছি। নিতু, রিশা আর রাস্তায় উত্ত্যক্ত করা ছেলেটা তিনজনকে থানায় আনা হয়েছে। তবে তিনজনকে আসামি করে আনা হয়নি।
আসামি করে আনা হয়েছে নিতুকে। রাস্তায় যখন নিতুর সাথে ছেলেটার কথা কাটাকাটি হচ্ছিল, তখন পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল। অন্য সময় মেয়েদের থেকে আগে সব শোনা হলেও এবার হয়েছে তার ভিন্নতা। ছেলেটা এলাকার এক রাজনীতিবিদের ছেলে, নাম আশরাফ। বাবার পরিচয়ে পরিচিত হওয়ায় আশেপাশের এলাকা এবং থানায় সে পরিচিত। রাস্তার গন্ডগোল কেন সেটা জানতে চেয়ে আশরাফকে প্রশ্ন করায় সে জানায় তারা ওখানেই দাঁড়িয়েছিল। এই মেয়ে দুইটা নাকি খারাপ মেয়ে, টাকার বিনিময়ে খারাপ কাজ করে। তাদের এই বিষয়ে উস্কানি দিচ্ছিল। বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করায় পুলিশ নিতু আর রিশাকে একটা কথাও বলার সুযোগ দেয়নি। নিতুকে এক প্রকার চোখে চোখে রাখা হয়েছে দুজন মহিলা কনস্টেবল দিয়ে। নিতু এবং রিশা দুজনই বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তারা ভালো পরিবার থেকে এসেছে, ছেলেটা মিথ্যে বলছে, সে নিজে উত্ত্যক্ত করছিল ইত্যাদি ইত্যাদি সব বলার পরও একজন মহিলা কনস্টেবল বলে উঠল, ধরা পড়ার পর সবাই এমন বলে। নিজেদের ছাড়িয়ে নিতে কাকে ডাকেন, না হলে এই কেসে সহজে ছাড়া পাবেন না। রিশা নিতুর পাশে বসে আছে। সুযোগ বুঝে উৎসকে কল করলো সে। দুইবার রিং বেঁচে যাওয়ার পরেই রিসিভ হলো না। চেষ্টা করতেই থাকলো রিশা, অতঃপর কল রিসিভ হলো না। ওপাশ থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে। একদিকে রিশা কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া কোথায় আছো তুমি? রিশার কথা হয়তো ভালোভাবে বুঝতে পারলো না উৎস। চারিদিকে প্রচন্ড আওয়াজ শোনা যাচ্ছে। উৎস বলে উঠল, রিশা, ওয়েট কর একটু, কথা শোনা যাচ্ছে না, আমি একটু দূরে গিয়ে কল করছি। কলটা কেটে গেল। রিশা দুশ্চিন্তায় যেন বাড়তেই থাকলো। মিনিটের মাথায় কল ব্যাক করলো উৎস। সাথে সাথে রিশার হাত থেকে ফোনটা নিয়ে কল রিসিভ করলো নিতু। বলে উঠল, আপনার বউ এখন থানায় আছে উৎস সাহেব। উৎস হয়তো প্রথমে নিতুর কথাটা মজা হিসেবেই নিল। মজার স্বরে বলে উঠল, আমার কি তবে হিরো হয়ে বউকে বাঁচাতে আসতে হবে? নিতু বেশ স্বাভাবিকভাবে বলল, মজা করছি না, আমি আর রিশা এখন থানায় বসে আছি। উৎস কিছুক্ষণ চুপ রইল। নিতু মজা করলে কণ্ঠস্বরে বুঝতে পারত সে, কিন্তু এখন নিতু বেশ স্বাভাবিক, আর তাতে উৎসের কেমন সন্দেহ হলো। সে বলল, কোন থানা, ডিটেলস বলো। নিতু রেশার থেকে শুনে শুনে উৎসকে জানালো। আশেপাশে কোনো অফিসার আছে কিনা জানতে চাইলো উৎস। অতঃপর নিতু উঠে সামনের দিকটায় চেয়ারে বসা অফিসারের সামনে গিয়ে দাঁড়ালো। অফিসার আশরাফের সাথে কথা বলছিল। অফিসারের সাথে সাথে সে নিচেও তীক্ষ্ণ নজরে নিতুকে একবার দেখলো। নিতু দাঁতে দাঁত চেপে অফিসার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, আপনার কল। অফিসার নিতুর দিকে চেয়ে ফোনটা হাতে নিল, কানে নিয়ে বলে উঠল, কে? উৎস ওপাশ থেকে কড়া গলায় বলে উঠল, আমার বউয়ের গায়ে হাত তোলা তো দূর, ওর সাথে খারাপ ব্যবহারের কারণে, কটু কথার কারণেও থানায় এসে তার চোখ যদি ছলছল করতে দেখি, তাহলে আমি আপনার পুরো থানা কবরস্থান বানিয়ে ছাড়বো বলে দিলাম অফিসার। নিতু রেশা দুজন থানার এক কোনায় চুপ মেরে বসেছিল। হন্তদন্ত হয়ে কিছুক্ষণের মধ্যে থানার ভেতরে প্রবেশ করলো উৎস। ঠিক সোজাসুজি নিতু আর রেশাকে দেখতেও পেল সে। উৎসকে দেখে দুজন উঠে দাঁড়ালো। উৎস সেদিকে যেতে গিয়েও থেমে গেল। বাম দিকে অফিসার তখনও বসে আছে। উৎস ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। অফিসারকে মৃদু গলায় বলল, হ্যালো স্যার, আমি মুক্তাসিম ফুয়াদ উৎস। নামেই চিনে যাওয়ার কথা, সামনাসামনি যেহেতু দেখছেন সেহেতু ভুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অফিসার উৎসকে কিছু মুহূর্ত অবজার্ভ করলো, তারপরে চৌকিতে স্যালুট দিয়ে দাঁড়ালো। উৎস ইশারায় বসতে বলে শুধালো, পুরো ঘটনা বলুন, আমার স্ত্রী যেটা জানিয়েছে সেটা বলবেন। অফিসার দেরি না করে সবটাই জানালো। উৎস ভালো শ্রোতার মতো শুনলো সব কথা। কথা শেষ হওয়ার সাথে সাথে ঠোঁটের কোনায় ফুটে উঠল হাসি। অফিসারের কথা শেষ হতে উৎস নিতুর দিকে ফিরে উড়ন্ত চুমু ইশারা করে বলে উঠল, এই না হলে আমার বউ। উৎসর এমন আচরণে কিঞ্চিত লজ্জা পেয়ে বসলো নিতু।
তার এমন আচরণ মোটেও আশা করেনি সে। লজ্জা পেল সামনে বসা অফিসারও। উৎসর সময় না নিয়ে বলে উঠল, যার দৃষ্টিতে আমার স্ত্রী আর বোন টাকার বিনিময়ে মানুষের সাথে রুমে যায়, সেই রাজনীতির বাচ্চারে ডাকেন। তাই তো মানুষ ছাড়া অন্য কিছুর সাথে